Hello, dear students. Welcome to our YouTube channel Chemistry World Bangla. আমরা আজকে দ্রবণের 3 নম্বর অংশটা নিয়ে আলোচনা করব। আমরা একটা দ্রবণের সিরিজ চালাচ্ছি। তো সেই দ্রবণ যে চ্যাপ্টারটা, সেই দ্রবণ চ্যাপ্টারে আমরা আজকে হেনরির সূত্র পড়ব। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কোনো একটা তরলে বা কোনো একটা দ্রাবকে যদি তরল দ্রাবক নেই, সেখানে গ্যাসের দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এবং আমরা লাস্ট স্লাইডে মনে হয় এটা দেখেছিলাম যে চাপের প্রভাব, যে যদি আমরা চাপ বাড়াই তাহলে কোনো একটা তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এবং এই সংক্রান্তই একটি আলোচনা আমরা করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে উইলিয়াম হেনরি বলে যে সায়েন্টিস্টটা রয়েছেন, উইলিয়াম হেনরি, তিনি কিন্তু 1803 খ্রিস্টাব্দে একটা ফর্মুলা দিয়েছিলেন। ঠিক আছে, সেই ফর্মুলায় কিন্তু আমরা সেটা দেখেছিলাম যে কি চাপ যদি বাড়ানো হয় তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার হেনরির সূত্রটা কি বলেছে, হেনরি সাহেব কি বলেছেন, সেটা আমরা আজকে একটু আলোচনা করব। তো হেনরি যিনি বলেছেন, ইনি কি বলেছেন যে একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে দ্রবীভূত কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা, খুব ইম্পর্টেন্ট, সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হবে। গল্পটা কি একটু ভালো করে বুঝি। আগের ছবিটাও আমরা নিয়ে এসেছি। তো আগে আমরা কি বলেছিলাম যে কোনো একটা পাত্র রয়েছে, সেই পাত্রের মধ্যে একটা তরল রয়েছে, এই যে এটা আমরা নীল কালারতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তরল। আর তার উপরে কি রয়েছে, তার উপরে এখানে গ্যাসের কিছু মলিকুল রয়েছে, গ্যাসের কিছু অণু রয়েছে। এবার ঘটনাচক্রে কি হয়েছে না, এই যে গ্যাস মলিকুল গুলো রয়েছে, সেই গ্যাস মলিকুল গুলোর সঙ্গে এই তরলের যে মলিকুল, তাদের মধ্যে একটা আকর্ষণ বল থাকে। এবং এই আকর্ষণ বলের জন্য কি হবে, এটা ভেতরে যাবে, আবার একসময় বেরিয়ে আসবে। এই মেকানিজমটা আমরা গত ক্লাসে বলেছিলাম। তো এই যে অণু বা পরমাণুগুলো রয়েছে, গ্যাসের গ্যাসের অণুগুলো রয়েছে, সেগুলো সবসময় কি থাকবে, তরলের যে অণু বা পরমাণু তার সঙ্গে কিন্তু একটা সাম্যাবস্থায় থাকবে। এবার এই যে সাম্যাবস্থায় থাকবে, এই সাম্যাবস্থায় এই যে গ্যাস অণুগুলো রয়েছে, গ্যাসের যেহেতু অণু রয়েছে তাহলে গ্যাসের একটা চাপ রয়েছে, যেহেতু গ্যাসের অণু রয়েছে তাহলে নিশ্চয়ই গ্যাসের একটা চাপ রয়েছে। এই গ্যাসের যে চাপ, এই গ্যাসের চাপটাকে আমরা কি, সাপোজ ধরো এই গ্যাসের চাপটাকে আমরা পি বলছি, তাহলে বলছি এই গ্যাসের যে চাপ, সেই চাপের সঙ্গে কি থাকবে না, সমানুপাতিক হবে। আমরা কিন্তু পিস্টনের চাপের কথা বলা হয়নি, আগে কিন্তু চাপের প্রভাব বলেছিলাম যে চাপ যদি বাড়াই, গ্যাসের উপর যদি আমরা চাপ বাড়াই তাহলে দ্রাব্যতা বাড়বে। আর হেনরি কি বলেছে, হেনরি বলেছে যে একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে দ্রবীভূত কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্য অবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। অর্থাৎ এই পিস্টনটাকে, পরের যে ছবিটা দেখো, এই সেকেন্ড যে ছবিটা নিয়ে এসেছি, এই ছবিটার মধ্যে দেখো আমি এখানে কোনো পিস্টন রাখিনি, এখানে কোনো পিস্টন নেই, একটা জার রেখেছি, তার উপর আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এবার এখানে গ্যাসের মলিকুল রয়েছে, গ্যাসের অণু রয়েছে, আবার নিচে তরল রয়েছে, একটা সাম্যাবস্থায় রয়েছে। তাহলে এই সাম্যাবস্থায় থাকা এই যে দ্রবীভূত, যে এখানে যে গ্যাসের তরলের মধ্যে যে গ্যাসের মলিকুলগুলো রয়েছে, এই যে মলিকুলগুলো রয়েছে, এই মলিকুলগুলোর দ্রাব্যতা কিরকম ভাবে ডিসাইড করব না, বলেছে এই যে গ্যাসের উপর সাম্যাবস্থায় যে এখানে গ্যাসের অণুগুলো রয়েছে, এই অণুগুলোর যে চাপ হবে, সেই চাপের সঙ্গে এর এখানে কতটা গ্যাস দ্রবীভূত হবে সেটা সমানুপাতিক হবে। অর্থাৎ এটার চাপ যদি পি হয়, এটার চাপ যদি পি হয়, এই যে এখানে গ্যাসগুলো রয়েছে, সেই চাপটা যদি পি হয় তাহলে সেই চাপের সঙ্গে কি থাকবে, এখানকার যে গ্যাস মলিকুল, এখানে কতটা গ্যাস রয়েছে সেটা, এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্রাব্যতা। বুঝতে পারলাম? তাহলে পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি আসবে, দ্রাব্যতা। এইবার এই যে দ্রাব্যতাটা রয়েছে না, এই দ্রাব্যতাটা আমরা কি দিয়ে ডিটারমাইন করব, এই দ্রাব্যতাটাকে আমরা কোন, আগের দিন আমরা সংজ্ঞা পড়েছিলাম দ্রাব্যতা কি, যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ গ্যাস দ্রবীভূত থাকতে পারে এবং দ্রবীভূত থেকে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, সেটাকে তার দ্রাব্যতা বলবো। তাহলে এবার সর্বাধিক কি পরিমাণ গ্যাস ওর মধ্যে রয়েছে সেটা মেজার করবো আমরা কি করে, বা সেটাকে আমরা প্রকাশ করব কি করে, সেটা প্রকাশ করার জন্য আমরা একটা নিউ কিন্তু টার্ম নিয়ে আসবো, যে টার্মটাকে আমরা বলবো মোল ভগ্নাংশ। কি বলবো, মোল ভগ্নাংশ, যেটাকে আমরা কাই দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এই মোল ভগ্নাংশ জিনিসটা কি না, এই মোল ভগ্নাংশ জিনিসটাকে যদি আমরা বুঝতে হয় তাহলে আমরা কি বুঝবো, দেখো সাপোজ ধরো
এই একটা সাপোজ ধরো এখানে একটা গ্যাস জার রয়েছে। এবারে কি এই গ্যাস জারের মধ্যে কি রয়েছে? এই গ্যাস জারের মধ্যে দ্রাবক রয়েছে। হ্যালো? আচ্ছা, সাপোজ এই দ্রাবক কতটা রয়েছে? না সাপোজ দ্রাবক ধরো N1 মোল রয়েছে। কত মোল? N1 মোল। এবার আমি উপর থেকে কি করলাম? কিছু দ্রাব যোগ করব। দ্রাব কত রয়েছে? N2 মোল রয়েছে। তাহলে উপর থেকে আমি দ্রাব কত যোগ করলাম? N2 মোল। দ্রাবক কতটা রয়েছে? N1 মোল। তাহলে এই যে দ্রবণটা, এই দ্রবণের টোটাল মোল সংখ্যা কত হলো? দ্রবণে মোট মোল সংখ্যা কত হলো? দ্রবণের মোট মোল সংখ্যা কিন্তু হলো N1 প্লাস N2, তাই কি না? এইবার বলেছে তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ কি? দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশ হবে না দ্রাবের যে অণুর সংখ্যা কি? দ্রাবের অণুর সংখ্যা N2 ডিভাইডেড বাই দ্রবণে মোট যে মোল সংখ্যা সেটা কত আছে? N1 প্লাস N2। সাপোজ ধরো এই সিস্টেমের মধ্যে আরো একটা কিছু গ্যাস রয়েছে, একটা দ্রাব। এবার আমি কি করলাম? তাহলে এটা মোল সংখ্যা। এবার ধরো দ্রাব যেটা নিয়েছি না, এই যে দ্রাব যেটা নিয়েছি সেটা ধরো দু রকমের গ্যাস রয়েছে। একটা ধরো হাইড্রোজেন গ্যাস রয়েছে, একটা ধরো নাইট্রোজেন গ্যাস রয়েছে। তাহলে ধরো হাইড্রোজেন গ্যাস সাপোজ ধরো N2 মোল রয়েছে, নাইট্রোজেন গ্যাস ধরো N3 মোল রয়েছে। তাহলে এবার দ্রাবের মোল সংখ্যা মানে যদি হাইড্রোজেনের মোল সংখ্যা বের করতে পারি, আর হাইড্রোজেনের মোল সংখ্যা বের করতে পারি, তাহলে H2 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা কত? না হাইড্রোজেনের মোল সংখ্যা, প্রথমে দ্রাবকের মোল সংখ্যা N1 প্লাস হাইড্রোজেনের মোল সংখ্যা কত? N2, নাইট্রোজেনের মোল সংখ্যা কত? N3। তাহলে টোটাল মোল সংখ্যা হয়ে যাবে N3, এখানেও ভাগ হবে N3। যদি কম্পোনেন্ট চারটা হতো তাহলে এখানে N4 হতো। বুঝতে পারলাম? তাহলে আমরা যেহেতু কি করব সিস্টেমের মধ্যে, শুধুমাত্র একটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, তাই আমরা N3টাকে কেটে দিচ্ছি। এই মুহূর্তের জন্য কি করছি? আমরা N3টাকে কেটে দিচ্ছি। ঠিক আছে? কাটার অপশনটা কোথায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, এটা আপাতত বাদ রাখছে। তাহলে এই মোল সংখ্যাটা বুঝলাম। তাহলে একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আংশিক চাপ কোনো তরল দ্রাবকে দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ সংখ্যার সমানুপাতিক। তাহলে এইবার কি বললাম? আংশিক চাপ কি? না এই যে সিমিলার ভাবে আমি আগের যে এটা বললাম, সাপোজ ধরো এখানে এ একটা গ্যাস রয়েছে, বি আর একটা গ্যাস রয়েছে। তাহলে এই যে টোটাল প্রেসারটা হবে, সেই টোটাল প্রেসারটা কিসের জন্য হবে? টোটাল প্রেসারও তাহলে টোটাল প্রেসার যেটা পি রয়েছে, সেই টোটাল প্রেসার কার কার জন্য হবে? এ আর বি দুজনের জন্যই হবে, তাই কি না? তাহলে টোটাল প্রেসার কি হবে? না টোটাল প্রেসার যদি আমরা বলি তাহলে পি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ পি এ প্লাস পার্শিয়াল প্রেসার অফ পিবি। না এর জন্য একটা প্রেসার আসবে, বি এর জন্য একটা প্রেসার আসবে। তাহলে এই এর জন্য যে প্রেসার আসবে, বি এর জন্য যে প্রেসার আসবে, এই টোটালটা যোগ করলে কি হবে? টোটাল প্রেসার হবে। তাহলে ঠিক একই রকম ভাবে এবার সিস্টেমের মধ্যে এই যে ইকুইলিব্রিয়ামের মধ্যে এ কতটা ডিজলভ রয়েছে সেটা কার উপর ডিপেন্ড করবে? না এর সাম্যাবস্থায় এ কতটা আংশিক চাপ দিচ্ছে। আংশিক কেন বলছি? না গোটা চাপের মধ্যে একটা নির্দিষ্ট অংশ এ দিচ্ছে, আবার গোটা যে চাপটা তার মধ্যে একটা নির্দিষ্ট অংশ বি দিচ্ছে। তাহলে এ এবং বি এর যে প্রেসার, সেটাকে ইন্ডিভিজুয়াল যে প্রেসার, সেটাকে আমরা কি বলছি? পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ। তাহলে সংজ্ঞাটা কি হয়ে গেল? না আমরা যেটা বলেছি পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্রাব্যতা, সেটা অ্যাকচুয়ালি কি? দ্রাব্যতা এবার কি এ কতটা ডিজলভ করেছে, বি কতটা ডিজলভ করেছে। যদি শুধুমাত্র এর দ্রাব্যতা বলি তখন কিন্তু তাহলে হয়ে যাবে পি এ প্রপোর্শনাল টু কি? এ গ্যাসের দ্রাব্যতা, এ গ্যাসের দ্রাব্যতা। বুঝতে পারলাম? যদি আবার বলি পিবি, তাহলে পিবি প্রপোর্শনাল টু বি গ্যাসের দ্রাব্যতা। আমরা এইটা এইভাবে মাপবো, তাই কি না? তাহলে এইভাবে যদি আমরা চলি, তাহলে এবার আমরা এখানে কি বলবো? তাহলে
হেনরির সূত্রের অল্টারনেটিভ যে স্টেটমেন্ট সেটা কি হতে পারে না, অল্টারনেটিভ স্টেটমেন্ট এরকম লিখেছি, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আংশিক চাপ, দেখো আগেরটা শুধু চাপ ছিল, এবার কিন্তু আংশিক চাপে নিয়ে এসেছি, কোনো গ্যাসের আংশিক চাপ কোনো তরল দ্রাবকে দ্রবীভূত উক্ত গ্যাসের মোল ভগ্নাংশের সমানুপাতিক। তাহলে দেখো এটার থেকে আমি যে গাণিতিক রূপটা সেটাকে এরকম করে নিয়ে আসতে পারি যে এর যে আংশিক চাপ পি এ বা পি, আর যদি একটাই গ্যাস দ্রবীভূত থাকে তাহলে আংশিক চাপ আর গোটা চাপ গোটাটা একই হবে একটাই কম্পোনেন্টের জন্য, তাহলে পি এ ইজ ইকাল টু পি, কখন যদি দ্রাব একটাই হয়, তাহলে পি এ ইজ ইকাল টু পি ইজ ইকাল টু কি হবে না, ইজ ইকাল টু নয় সরি, প্রপোর্শনাল টু কার সঙ্গে না ওর মোল ভগ্নাংশ। এবার মোল ভগ্নাংশ কি, মোল ভগ্নাংশ যেটা দ্রাব সেটাকে আমরা বলছি x2, যদি দ্রাবক হতো তাহলে বলতাম x1, ঠিক আছে, তার মানে কি x2 is equal to হচ্ছে n2 by n1 plus n2, আবার যদি x1 বলতাম তাহলে কি বলতাম n1 by n1 plus n2, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো না যে x2, তাহলে p যদি ইকুয়াল টু সাইন দেই তাহলে প্রপোর্শনাল টু সাইন থেকে ইকুয়াল টু সাইনে নিয়ে আসতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট দিতে হয়, এই কনস্ট্যান্টটাকেই আমরা বলবো হেনরির ধ্রুবক kh ডট এক্স। তাহলে দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল ফর্ম অর গাণিতিক রূপ কার, হেনরির সূত্র, p is equal to kh dot x। বুঝতে পেরেছি কি করে আসলো পার্শিয়াল প্রেসার, এটাকে আমরা কিন্তু পার্শিয়াল প্রেসার হিসেবেও লিখতে পারি, যদি পি এ লিখি তাহলে পি এ ইজ ইকুয়াল টু কে এইচ ডট এক্স এ, এটাকে আরেকটু ভালো করে যদি লিখি তাহলে এখানে কিন্তু লিকুইড দিয়ে দিতে হবে কি না, পি এ, এখানে পি এ জি লিখে দিলাম, যে পার্শিয়াল প্রেসার অফ গ্যাস ইকুইলিব্রিয়ামের মধ্যে যদি থাকে, এখানে যে গ্যাস রয়েছে, হ্যাঁ, কারণ ভিতরেও গ্যাস ডিজলভ রয়েছে, এই গ্যাসের কথা কিন্তু বলা হয়নি, পার্শিয়াল প্রেসার অফ গ্যাসিয়াস স্টেট নট লিকুইড, যদি আমরা পি এ লিকুইড লিখে দিতাম এখানে, ধরো পি এ লিকুইড বলতাম, তাহলে লিকুইড বলতে কি, কারণ ইকুইলিব্রিয়ামে রয়েছে তো, এই যে গ্রাফটা এখানেও তো গ্যাস রয়েছে, এখানেও তো গ্যাস রয়েছে, এই যে ছবিটা এখানেও গ্যাস রয়েছে, এখানেও গ্যাস রয়েছে, তো উপরে যে গ্যাসটা রয়েছে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি পি এ জি, আর ভিতরেও তো গ্যাস রয়েছে, তাহলে সেই গ্যাসেরও তো একটা চাপ থাকবে, তাহলে সেটাকে বলবো কি পি এ এল লিকুইড স্টেটে, তাই না। তাহলে আমার যে সংজ্ঞাটা সেই সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা পি এ জি এর কথা বলেছি, নট পি এ এল, হ্যাঁ, তাহলে পি এ জি গ্যাসিয়াস স্টেটে যে গ্যাস রয়েছে তার যে আংশিক চাপ তার সঙ্গে বা টোটাল চাপ তার সঙ্গে লিকুইড স্টেটে ওই গ্যাসটার যে মোল ভগ্নাংশ রয়েছে তার সাথে সমানুপাতিক, এটাই হচ্ছে গাণিতিক রূপ কার, হেনরি সূত্র। বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা, তাহলে এখান থেকে এবার আমরা আরেকটা জিনিস চলে আসি, যে তাহলে কি হয়ে গেল, এই গাণিতিক সূত্র হয়ে গেল, তাহলে বলো তো এইবার কে এইচ যদি আমরা নিই, তাহলে এই যে কে এইচ, তাহলে আমরা কে এইচ ইজ ইকুয়াল টু বলতে পারি, সরি কি হয়ে গেল, কে এইচ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি পি বাই এক্স, বলতে পারি। আচ্ছা যদি পি বাই এক্স হয় তাহলে বলো তো এই যে কে এইচ রয়েছে এই কে এইচ এর ইউনিট কি হবে, এই যে কে এইচ রয়েছে এর ইউনিট কি হবে, তাহলে কে এইচ এর ইউনিট মিন্স কি হবে, পি এর ইউনিট বাই এক্স এর ইউনিট, তাই তো, পি এর ইউনিট বাই এক্স এর ইউনিট। এবার এক্স এর যে অর্থাৎ কাই যেটা, এক্স তো নয় কাই, এই কায়ের ইউনিট কি হবে, একক কি হবে, না দেখো এখানে কি রয়েছে, এই যে মূল সংখ্যাটা সেটা কি দিয়ে রয়েছে, মূল ভগ্নাংশটা কি করে বের করেছি না, দ্রাবের মূল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মূল সংখ্যা, তার মানে উপরেও মূল নিচেও মূল, এটা একটা সমজাতীয় রাশির অনুপাত, আর আমরা জানি সমজাতীয় যদি রাশির অনুপাত হয় তাহলে উপরেও মূল নিচেও মূল, মূল মূল কাটাকাটি যাবে, তাই কি না। এটার যদি ইউনিট বলি, ধরো আমরা এখানে নিয়েছি কি যে দ্রাব রয়েছে 5 মোল, দ্রাবক 5 মোল, আর দ্রাবক কত রয়েছে, দ্রাবক রয়েছে ধরো 10 মোল, তাহলে স্বাভাবিকভাবে এবার মোল ভগ্নাংশ কত হবে, x2 ইজ ইকুয়াল টু 5 মোল ডিভাইডেড বাই 10 প্লাস 5 মোল, তাহলে এই মোল আর মোল কাটাকাটি যাবে কিনা, তাহলে এটা কি শুধুমাত্র একটা সংখ্যা হবে, তার মানে মোল ভগ্নাংশের কোনো একক নেই, তাহলে আমরা যেটা শিখেছিলাম কে এইচ, তাহলে পি এর একক বাই এক্স এর একক, তাহলে এক্স তো একটা কাই তো একটা একক বিহীন রাশি যার কোনো এককই নেই, তার মানে কে এইচ এর একক ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে পি এর একক,
এবার পি মানে কি প্রেসার একক, প্রেসার একক কি কি রয়েছে মার্কেটে, আমরা পি এর একক জানি এটিএম রয়েছে, টর রয়েছে, বার রয়েছে, তাহলে যে কোনো একক আমরা এখানে ইউজ করতে পারি, এটিএম, টর, বার, বুঝতে পারলাম? আচ্ছা, এই গেল তাহলে চাপের সূত্র এবং হেনরির যে ধ্রুবক তার একক। এবার এই যে হেনরির ধ্রুবকের একক, সেই হেনরির ধ্রুবক আমরা তাহলে হেনরির ধ্রুবকটা পেয়েছি। এবার আমরা যদি গ্রাফ করতে চাই না, যে হেনরির ধ্রুবকের সঙ্গে আমরা গ্রাফটা কিরকম করবো, তাহলে আমরা দেখতে পেলাম পি ইজ ইকুয়াল টু কে এইচ এক্স। তাহলে আমরা যদি এবার এই কে এইচ এক্সটাকে ধরি যে প্রেসারের সঙ্গে দ্রাব্যতার কিরকম গ্রাফটা হবে, আমরা ইয়েস, দ্রাব্যতা বাই গ্যাসের চাপ। তাহলে আমরা ধরো এরকম করেও লিখতে পারি যে x is equal to p by kh। তাহলে এটাকে যদি আমরা y ধরি আর এটাকে p টাকে যদি আমরা x এক্সিসে ধরি, তাহলে mx প্লাস c, যেখানে c এর ভ্যালু কত, 0। তার মানে আমাদের এই যে গ্রাফটা সেটা অরিজিন দিয়ে যাবে। তাহলে অরিজিন y এর মধ্যে কি ধরলাম, y এক্সিসে ধরলাম x কাই, তার মানে এটাকে কি বললাম, দ্রাব্যতা। আর নিচে কি ধরলাম, নিচে ধরলাম চাপে। তাহলে দেখো তো এটা একটা সরল রেখার সমীকরণ, যেখানে সি ভ্যালু অর্থাৎ ইন্টারসেপ্টের ভ্যালুটা কত, 0। তাহলে এটা কি যাবে, এটা অরিজিন দিয়ে যাবে না, এরকম করে একটা গ্রাফ যাবে, যার স্লোপটা কি, এই স্লোপটা কি হবে, এই স্লোপের ভ্যালু কি এম এক্স, এখানে কি এক্সটা কি পি, তাহলে এম স্লোপ, স্লোপের ভ্যালু কি রয়েছে 1/kh। তাহলে স্লোপের ভ্যালু থেকে আমরা কি হেনরির ধ্রুবকের যে মান, অর্থাৎ দ্রাব্যতা ভার্সেস প্রেসারের যদি আমরা একটা গ্রাফ করি, ঠিক আছে, সেই গ্রাফের স্লোপ বা নতি থেকে আমরা কি, নতি থেকে আমরা কেএইচ এর ভ্যালু বের করে দিতে পারবো। এবার আরেকটা জিনিস আমরা খুব ভালো করে যদি খেয়াল করি, যে এই চাপটা রাখি, দেখো এখানে কি হয়েছে, পি ইজ ইকুয়াল টু কেএইচ বাই এক্স। এবার ধরলাম আমি এই পি এর ভ্যালুটা একটা ফিক্সড করে দিলাম। যদি পি এর ভ্যালুটা ফিক্সড হয়ে যায়, তার একটা নির্দিষ্ট ভ্যালু হয়ে যাবে। যদি একটা নির্দিষ্ট ভ্যালু হয়ে যায়, তাহলে দেখো তো এক্স আর কেএইচ এর ভ্যালুটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাবে না? অর্থাৎ যদি কেএইচ এর ভ্যালু বাড়ে, তাহলে দ্রাব্যতা কমবে, আবার যদি দ্রাব্যতা বাড়ে তাহলে কেএইচ এর ভ্যালু কমবে। তার মানে একটা স্থির উষ্ণতায় এবং একটা স্থির চাপে যদি চাপ নির্দিষ্ট করা থাকে, তাহলে দ্রাব্যতা বাড়বে না কমবে সেটা অনেকটা কেএইচ এর উপর ডিপেন্ড করে। তাহলে যার কেএইচ এর ভ্যালু যত বেশি, দ্রাব্যতা তত কম, আবার যার কেএইচ এর ভ্যালু যত কম, দ্রাব্যতা তত বেশি। এবার দেখো আমি এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি, হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। যেখানে দেখো হাইড্রোজেন, তার কেএইচ এর ভ্যালু কত, সবকটা দেখো 293 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া, 293 কেলভিনে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে আমরা কিসে করলাম, কেএইচ, হ্যাঁ। এই যে হাইড্রোজেনের কত ভ্যালু রয়েছে, 69.7, ওয়ারাস যদি কার্বন ডাইঅক্সাইড দিই তাহলে তার ভ্যালু কত, মাত্র 1.17, 1.17। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কেএইচ এর ভ্যালু খুব কম, রাদার দেন অক্সিজেনের ক্ষেত্রে যেটা প্রায় 34। তাহলে বলো তো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মধ্যে কার দ্রাব্যতা বেশি হবে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের বেশি হবে দ্রাব্যতা, তাই কি না? আর অক্সিজেনের ক্ষেত্রে অনেক কম হবে, হিলিয়ামের ক্ষেত্রে আরো কম হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে আরো কম হবে একটা নির্দিষ্ট উষ্ণতা। দেখো এর আগের যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে আমি একটা জিনিস বলেছিলাম, ওই কি বলেছিলাম, দ্রাব্যতা সম্বন্ধে তখন একটা ক্লাস করিয়েছিলাম, যেখানে আমি এই যে এই স্লাইডটার মধ্যে বলেছিলাম যে কিছু গ্যাস রয়েছে যাদের সহজে তরলায়িত করা যায় না, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, এদের ক্ষেত্রে কি হবে, তরল দ্রাবকে এদের দ্রবীভবনের মাত্রা খুব কম। আবার কিছু গ্যাসকে তরলায়িত করা যায়, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এদের ক্ষেত্রে কি হয়ে যায়, এর ভ্যালু অনেক বেশি হয়, আমরা বলেছিলাম এ, ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্ট। দেখো এদের ক্ষেত্রে এর ভ্যালুটা কম বলেছিলাম, এদের ক্ষেত্রে বেশি বলেছিলাম। আবার একটা ট্রিক্স বলে দিয়েছিলাম কি, যাদের ক্ষেত্রে মাস বেশি তাদের ক্ষেত্রে এর ভ্যালু বেশি, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এদের কিন্তু মাস বেশি, তাই কি না? তাহলে সেই হিসাবে আমরা এবার দেখো এই যে মাস, হিলিয়াম আর অক্সিজেন,
তো হিলিয়ামের মাস মাত্র 4 ইউনিট, আর অক্সিজেনের মাস কত? অক্সিজেনের মাস কিন্তু 16×32 ইউনিট, তাই কি না? তাহলে হিলিয়ামের থেকে অক্সিজেনের মাস বেশি, তাহলে সেই হিসেবে হিলিয়ামের থেকে অক্সিজেনের দ্রাব্যতা বেশি হওয়া উচিত ছিল, তাই কি না? কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে অক্সিজেনের মাস বেশি, তাহলে দ্রাব্যতা বেশি হওয়া উচিত ছিল। তাহলে এবার কি দেখি, অক্সিজেনের এই হিলিয়ামের থেকে অক্সিজেনের ক্ষেত্রে এর ভ্যালুটা কি রয়েছে? কম রয়েছে। তো যেহেতু কেএইচ এর ভ্যালু কম, তার মানে একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে অক্সিজেনের দ্রাব্যতা কিন্তু হিলিয়ামের থেকে বেশি, কারণ কেএইচ এর ভ্যালু কম। তাহলে ওই যে ট্রিক্স ফ্যাক্টর, ওটা কিন্তু জাস্ট ট্রিক্স বলেছিলাম, কিন্তু আমরা যদি হিলিয়াম আর অক্সিজেনের ক্ষেত্রে দেখি, তখন কিন্তু আমরা এই কেএইচ এর ভ্যালুর যে ব্যাপারটা, সেটা যদি না জানি তাহলে কিন্তু বলতে পারবো না। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা দুটো গ্রাফ করেছি, একটা হচ্ছে গ্যাসের দ্রবণের দ্রাব্যতার সঙ্গে গ্যাসের চাপ, এটা তো আমি বুঝিয়ে দিলাম কেমন করে হলো। এবং দেখো অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম কার ক্ষেত্রে কিরকম হবে, না অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, অক্সিজেনের ক্ষেত্রে দ্রাব্যতা একটা নির্দিষ্ট যদি চাপ নিয়ে নিই, তাহলে ধরো গ্রাফটা এরকম রয়েছে একটা নির্দিষ্ট চাপ। তো এই চাপে দেখো হিলিয়ামের দ্রাব্যতা যেখানে মাত্র এতটুকু, নাইট্রোজেনের তার থেকে অনেক বেশি, অক্সিজেনের তার থেকে অনেক বেশি, এইখানে ভ্যালু আসছে। কেন? না ওর ক্ষেত্রে কেএইচ এর ভ্যালু অনেক কম, আর হিলিয়ামের ক্ষেত্রে কেএইচ এর ভ্যালু অনেক বেশি। বুঝতে পারলাম? এই যে টপিকটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কেএইচ এর ভ্যালুর সঙ্গে কিন্তু আমার দ্রাব্যতা ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে, দ্রাব্যতা ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই যে হেনরির ধ্রুবকের বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি? না অবশ্যই কেএইচ এর যে ধ্রুবকের মান, সেটা গ্যাস কোন তরলে কোন দ্রাবকে দ্রবীভূত হয়েছে এবং কোন গ্যাসটা দ্রবীভূত, তাদের দুজনের প্রকৃতির উপরই নির্ভর করবে, 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট কি, কেএইচ এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে, আবার তরলের দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করবে। 3 নম্বর পয়েন্ট বলছি, যদি দুটি গ্যাসের আংশিক চাপ একই হয়, তবে স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট তরল দ্রাবকের যে গ্যাসের কেএইচ এর মান বেশি, তার দ্রাব্যতার মান কম হবে। কেন হবে সেটা আমরা ইকুয়েশনে অবশ্যই বলে দিয়েছি। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট বলেছিলাম, উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে কেএইচ এর মান বৃদ্ধি পাবে। কেন? না উষ্ণতা বৃদ্ধি পেলে কেএইচ এর মান বৃদ্ধি পাবে, এই পয়েন্টটা আমরা যখন বলেছিলাম, আমরা এদিকে বলেছিলাম কি, যে বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা কোনো একটা দ্রাবকে দ্রবীভূত হয়, সেটা হয় এক্সোথার্মিক রিয়াকশন, তাপমোচী বিক্রিয়া। তা তাপমোচী বিক্রিয়ার জন্য, বা তাপমোচী প্রসেস, বিক্রিয়া তো বলা যায় না এটাকে, তাপমোচী পদ্ধতি, ভৌত পদ্ধতি। তাহলে এই তাপমোচী পদ্ধতির ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, তার জন্য কি উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়। যেহেতু টেম্পারেচার বাড়ালে আমার কি হচ্ছে, দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। আবার কেএইচ এর ভ্যালু যদি বাড়ে, তাহলে দ্রাব্যতা কি হ্রাস পায়। তাহলে দেখো কেএইচ এর ভ্যালু যদি বাড়ে তাহলে দ্রাব্যতা হ্রাস পায়, আবার টেম্পারেচার বাড়ালেও কি দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে স্বাভাবিক দ্রাব্যতার সঙ্গে আমার এই কেএইচ এর ভ্যালুটা বা উষ্ণতার সঙ্গে কেএইচ এর কি সম্পর্ক থাকবে? উষ্ণতার সঙ্গে আমার তাহলে সরল সম্পর্ক হবে কিনা, যে যদি উষ্ণতা বাড়াই তাহলে কেএইচ এর ভ্যালু বাড়বে, কারণ উষ্ণতা বাড়ালে দ্রাব্যতাও বাড়ে, আর কেএইচ বাড়ালে দ্রাব্যতা কমে। ঠিক আছে? তাহলে কি, উষ্ণতা বাড়ালেও দ্রাব্যতা কমে, কেএইচ বাড়ালেও দ্রাব্যতা কমে। তার মানে উষ্ণতা এবং কেএইচ এদের মধ্যে সম্পর্কটা কি, এদের মধ্যে সম্পর্কটা সরল সম্পর্ক, যে যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে কেএইচ এর ভ্যালু কি হবে, বাড়বে। তাহলে এর জন্য বলেছে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে কেএইচ এর মান সাধারণত বৃদ্ধি পায়। বুঝতে পেরেছি? সীমাবদ্ধতা, তাহলে কি হেনরির সূত্রে কোনো সীমাবদ্ধতা নেই? হেনরির সূত্রে অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে। কি কি সীমাবদ্ধতা? না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যে গ্যাসের চাপ যদি খুব বেশি হয় বা উষ্ণতার মান খুব কম হয়, তাহলে হেনরির সূত্র প্রযোজ্য হবে না। 1 নম্বর, যে তরল, যখন কোনো একটা গ্যাস তরলে গিয়ে বিয়োজিত বা সংযোজিত হয়ে যায়, অর্থাৎ ভাগ হয়ে যায়, যেমন HCl, H প্লাস এবং Cl মাইনাস ভাগ হয়ে গেল, তাহলে সংযোজন বা বিয়োজন যদি হয় তাহলে তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে না। আচ্ছা, তারপর কি বলেছি, যে দ্রবণের মধ্যে দ্রাবকের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ফেলবে, এমন যদি হয়, যে যেমন অ্যামোনিয়াকে জলের মধ্যে ডিজলভ করলাম, ও রিয়াকশনে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে, তাহলে এদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হবে না। আর আরেকটা কি বললাম, যে সকল গ্যাস জলে অধিক মাত্রায় দ্রবীভূত হয়,
তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয় না। তাহলে দেয়ার ইজ আ 4 লিমিটেশনস কি, যদি অধিক গ্যাস দ্রবীভূত হয় তাহলে হবে না, যদি বিক্রিয়া করে তাহলে হবে না, যদি তরলটা কি বিয়োজিত বা সংযোজিত হয় তাহলে তার ক্ষেত্রে হবে না, আবার গ্যাসের চাপ যদি খুব বেশি হয় তাহলেও কিন্তু হবে না। বুঝতে পারলাম? তাহলে এর প্রয়োগ কি কি? না, প্রয়োগ আমরা যদি বলি, যে আমরা ঠান্ডা পানীয় খাই, এর আগের দিন বলেছিলাম ঠান্ডা পানীয় বা সোডা ওয়াটার, সেখানে কি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, এবং এই কার্বন ডাইঅক্সাইড কি উচ্চ চাপে দফা হয়। কেন? চাপ বাড়ালে ওর দ্রাব্যতা বাড়বে। তাহলে উচ্চ চাপের মধ্যে দিয়ে যদি চালনা করা হয় তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এবং এই দ্রাব্যতা যখনই বৃদ্ধি পায়, দেখো এবার তুমি ধরো এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল রয়েছে না, এই যে ছিপিটা রয়েছে, এই যে আমার এই ছিপিটা যখন ছট করে খুলে ফেললাম, খোলার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, এখানে যে লিকুইডটা ছিল, এখানে কি লিকুইডের মধ্যে গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কি রয়েছে, ইকুইলিব্রিয়ামের ছিল তো। ঠিক যে মুহূর্তে আমি এটাকে ওপেন করে দিলাম, তাহলে এবার উপরের গ্যাস রয়েছে, তাহলে কি এখানের যে চাপটা সেটা হঠাৎ করে কমে গেল। তাহলে চাপ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, না সূত্র অনুযায়ী কি হয়ে যাবে, জলে দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইড তার দ্রাব্যতা কমে যাবে, যখনই দ্রাব্যতা কমে যাবে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যেতে চাইবে। এর জন্য আমরা কি করি, যখনই ঢাকনাটা খুলে দিই কিছুটা পরিমাণ গ্যাস কিন্তু বেরিয়ে যায়। বুঝতে পারলাম? এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখো, যদি আমরা ভূপৃষ্ঠের মধ্যে, এটা ধরো আমার ভূপৃষ্ঠ, তার সঙ্গে যত উচ্চতা বৃদ্ধি পাবে তত কি হবে, বায়ুর চাপ কমতে থাকে। বায়ুর চাপ, কারণ ভূপৃষ্ঠের চাপ সবচেয়ে বেশি হয়, যত আমরা উপরের দিকে যাব তত কি হবে, চাপ কমবে। তা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুতে অক্সিজেনের পরিমাণ তথা আংশিক চাপ ক্রমশ হ্রাস পায়। তা আংশিক চাপ যদি হ্রাস পেয়ে যায়, তাই পর্বতের অতি উচ্চ অংশে অবস্থানকারী পর্বতারোহীদের রক্তে দ্রবীভূত অক্সিজেনের গ্যাসের গাঢ়ত্ব যথেষ্ট কম হয়, ফলে তাদের অক্সিজেনের অভাব হয়। ঠিক আছে? এবং শ্বাসকষ্ট, চিন্তা শক্তির অভাব, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করা যায়। এটাও একটা প্রয়োগ। আরেকটা খুব প্রয়োগ হচ্ছে, যে দেখো জলের নিচে যে ডুবুরি, ধরো একটা একটা বড় পুকুর রয়েছে, একটা বড় পুকুর, ঠিক আছে, এখানে ডুবুরিটা যাচ্ছে। এবার দেখো জলের যত নিচে যাবে না তত কি হয়ে যায়, চাপ বাড়তে থাকে জলের। ঠিক আছে, এইচ ইজ ইকুয়াল টু, না এইচ ইজ ইকুয়াল টু, সরি, পি ইজ ইকুয়াল টু এইচ ডিটি, এই একটা ফর্ম, পি ইজ ইকুয়াল টু এইচ ডিটি, যেখানে এই কি, এইচটা হচ্ছে হাইট, যত হাইটে ভূপৃষ্ঠ থেকে হাইট যত নিচের দিকে যাব তত কি হবে, চাপ বাড়বে। এবার ডুবুরিরা যখন নিচে যায় তখন না ওখানে চাপ অনেক বেশি হয়। আর ডুবুরিরা শ্বাসকার্য চালানোর জন্য কি, ওদের যে স্বয়ংসম্পূর্ণ একটা শ্বাসযন্ত্র থাকে বা অক্সিজেন মাস্ক থাকে, সেখান থেকে অক্সিজেন নেয়। এবার কি, যেহেতু নিচে চাপ অনেক বেশি, তাহলে স্বাভাবিকভাবে ওই ওদের শরীরে তখন কি হয়ে যায়, অক্সিজেনের অক্সিজেনের ঘনত্ব বা মোল ভগ্নাংশ বেশি হয়ে যায়। কারণ চাপ বেশি হলে কি, শরীরের ভেতরের যে রক্ত সেই লিকুইডের মধ্যেও কি, ওটা তো ইকুইলিব্রিয়ামে রয়েছে, তো যখন ডুবুরি যখন ভিতরে যাচ্ছে, এখানে যখন ডুবুরি রয়েছে, এবার জলের যে চাপ, আমরা কি করে জলের চাপের সঙ্গে ডুবুরির আমাদের শরীরে যে চাপ, সব একটা ইকুইলিব্রিয়ামে রাখার চেষ্টা করবে। তার ফলে কি হয়ে যাবে, পট করে কি হয়ে যাবে, আমাদের শরীরে অক্সিজেনের যে দ্রাব্যতা সেটা হঠাৎ করে বাড়বে। তো এবার অক্সিজেনও বেশি বেশি নেওয়া শুরু করবে, চাপ বাড়বে। এইবার ডুবুরি যদি পট করে উপরে উঠে যায় তাহলে কি হয়ে যাবে, উপরে যখনই উঠবে তখন কি হয়ে যাবে, চাপ কমে যাবে। এবার চাপ যখন কমে যাবে, এবার শরীরের ভেতরেও কি করবে, শরীরের ভেতরে যে অক্সিজেনের দ্রাব্যতা যেটা অনেক বেশি পরিমাণে ডিজলভ ছিল, সেই অক্সিজেনও কি হবে, বেরিয়ে যেতে চাইবে, বা নাইট্রোজেন কি করবে, বেরিয়ে যেতে চাইবে। এবার যখনই বেরিয়ে যেতে চাইবে তখন কি হয়ে যাবে, রক্তবাহী যে কৌশিক নালীর অভ্যন্তরে একটা অত্যাধিক চাপের সৃষ্টি হবে, কারণ ও বেরিয়ে যেতে চাইছে, এবং দেহের রক্ত প্রবাহ গুরুতরভাবে বিঘ্নিত হবে। ডাক্তারি ভাষায় যেটাকে আমরা বলি বেন্স বা ডিকম্প্রেশন সিকনেস। এই অবস্থায় কিন্তু মানে ওদের শরীরে যারা ডুবুরি থাকে তাদের প্রচন্ড ব্যথার সৃষ্টি হয়, যন্ত্রণার সৃষ্টি হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই ঘটনাকে প্রতিরোধ করার জন্য বর্তমানে কি করা হচ্ছে, না স্বয়ংক্রিয় যে শ্বাসযন্ত্র সেখানে অক্সিজেন এবং নাইট্রোজেনের পরিবর্তে, অক্সিজেন তো শ্বাসকার্য চালানোর জন্য লাগবেই, এবার নাইট্রোজেনটাকে আমাদের ইনার্ট মিডিয়াম হিসেবে কাজ করে। এই যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনের পরিবর্তে হিলিয়াম গ্যাস দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেন? না হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে ওই যে বললাম, হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে হিলিয়াম গ্যাসের এই যে কেএইচ এর ভ্যালুটা দেখাচ্ছিল কোথায়, হিলিয়াম গ্যাসের দেখো কেএইচ এর ভ্যালুটা অনেক বেশি, তাই কি না, নাইট্রোজেনের তুলনায়। নাইট্রোজেনের যেখানে 76, সেখানে হিলিয়ামের প্রায়
44, প্রায় বেশি। তাহলে যদি ওর কেএইচ এর ভ্যালুটা বেশি হয়ে যায় তাহলে ওর দ্রাব্যতাটা কম হবে। তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা নাইট্রোজেনের পরিবর্তে হিলিয়াম গ্যাস দিয়ে দিই তাহলে কি হবে, যখন ডুবুরিটা ভিতরেও যাবে তখন ওর শরীরে কি হবে, হিলিয়াম গ্যাস কম দ্রবীভূত হবে, কম থাকবে, তাহলে ওর বেরিয়ে যাওয়ার প্রবণতাও কম, তাহলে ও কি অনেক বেশি রিলিফ পাবে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে যখন আমরা ওর মধ্যে আমরা অক্সিজেন দেব, সেই অক্সিজেন বা ডুবুরিটা যখন ভেতরে যাবে, একবারে না উঠে যদি আস্তে আস্তে যায়, যে অল্প 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 করে উঠছে, তাহলে কিন্তু শরীর ওর সঙ্গে একটা ব্যালেন্সে থাকবে, ব্যালেন্সে থাকার সঙ্গে সঙ্গে কিন্তু এটা যাবে। ঠিক আছে, তাহলে একবারে হঠাৎ করে চাপটা কমে গেল না, বুঝতে পারলাম। এইভাবে কিন্তু ডুবুরিরা করে দেয়। ডুবুরিরা কখনোই একদম জলের গভীর থেকে একবার উঠে যায় না, আস্তে 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 যায়, বুঝতে পেরেছি। তো এখানে কিছু নিউমেরিক্যাল প্রবলেম রয়েছে, দেখো। একটা নিউমেরিক্যাল প্রবলেম বলেছে 100 ডিগ্রি সি উষ্ণতায় জলে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের দ্রাব্যতার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, কি বলেছে? দ্রাব্যতার অনুপাত। তো দ্রাব্যতার অনুপাত মানে এক কথায় আমরা বলতে পারবো যে মোল ভগ্নাংশের অনুপাত। তার মানে মোল ভগ্নাংশের অনুপাত কাকা, নাইট্রোজেন আর অক্সিজেন, এর অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে দ্রাব্যতা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে পি ইজ ইকুয়াল টু কে এইচ ডট এক্স। তাহলে আমাকে এর অনুপাত বের করতে বলেছে, তার মানে আমার লাগবে কি, কে এইচ আর পি, তাই তো? এই কে এইচ আর পি, এবার দেখি পি কে এইচ আর পি দেওয়া আছে কিনা। দেওয়া আছে কে এইচ এর মান নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের যথাক্রমে এত আর এত। ভালো কথা, তাহলে কে এইচ এর মান দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে করি নাইট্রোজেনের জন্য কি, নাইট্রোজেনের জন্য x2। আচ্ছা, তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, পি বাই কে এইচ। তার মানে এটা কি, প্রেসার অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই এক্স অফ নাইট্রোজেন, তাই তো? এটা হলো গিয়ে x2 ডিভাইডেড বাই প্রেসার অফ অক্সিজেন ডিভাইডেড বাই এক্স অফ অক্সিজেন। এটাকে করলে আমরা আবার পেয়ে যাব পি নাইট্রোজেন বাই এক্স নাইট্রোজেন, এটাকে যদি গুণ করে দিই তাহলে এক্স অফ অক্সিজেন বাই পি অফ অক্সিজেন। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। কি কি পুট করব না, ভ্যালু যদি পুট করি তাহলে নাইট্রোজেনের প্রেসার কি বলেছে, নাইট্রোজেনের প্রেসার দেওয়া আছে 0.80 এটিএম। তাহলে 0.80 এটিএম ইন্টু মোল ফ্র্যাকশন, কি বলেছে মোল ফ্র্যাকশন, ও দ্রাব্যতাই তো বলেছে, সরি এখানে এক্স লিখছি কেন, এক্স তো হবে না, পি বাই কে এইচ, কে এইচ, সরি। তাহলে এটা কি করব, এটা করব কে এইচ, কে এইচ, তাহলে এটা কি হবে কে এইচ, কে এইচ। তাহলে এখানে কি করব, 0/80 বাই নাইট্রোজেনের কে এইচ এর ভ্যালু কত না বলা আছে, 12.6 ইন্টু 10⁴ এটিএম। দেখো, এটারও ইউনিট এটিএম, এটারও ইউনিট এটিএম, দুটোই কিন্তু এটিএম এ দেওয়া আছে, ইন্টু এবার কেএইচ এর ভ্যালু কার, কেএইচ এর ভ্যালু হচ্ছে অক্সিজেনের, তাহলে অক্সিজেনের কেএইচ এর ভ্যালু কত, 7.01 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত দেওয়া আছে, 0.20 এটিএম। এটিএম এটিএম যেহেতু এটাও সব, তাহলে ইউনিট গুলো কাটাকাটি চলে যাবে, এবং এই গোটা কাটাকাটি যদি করো 0.20, এটা যদি কাটো তাহলে 4 আসবে, এই 10⁴ 10⁴ কাটাকাটি যাবে, এটা কি 12.6 কে আমি তুলে দিলাম, তাহলে এটা হবে 70.1। আচ্ছা, 12.6 আর এটা যদি 70.1, হ্যাঁ। তাহলে এই গোটা যদি কাটাকাটিটা করি তাহলে ভ্যালু কত আসবে না, এটা আমি করা আছে, আমি করে গিয়ে দেখেছি, এটার ভ্যালু আসবে মোটামুটি 2.22। ঠিক আছে, তো এটা জাস্ট ক্যালকুলেশন তুমি করলেই বুঝতে পারবে। তো এরকম ক্যালকুলেশনটা তোমরা নিজে নিজে একটু করবে। আর একটা অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, দেখো জলে নাইট্রোজেন গ্যাসের দ্রাব্যতা, হেনরির ধ্রুবকের মান দেওয়া আছে, বায়ুতে হেনরির ধ্রুবকের মান মানে কেএইচ দেওয়া আছে, এটা গিভেন, হ্যাঁ।
বায়ুতে নাইট্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ দেওয়া আছে, তার মানে এক্স অফ নাইট্রোজেন দেওয়া আছে। এবার বলেছে 298 কেলভিন উষ্ণতায় ও 5 ATM চাপে 10 মোল জলে কত মোল নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত আছে এটা বের করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে?